নমস্কার। ভারতের জলবায়ু নিয়ে আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। কি বিশাল আর জটিল একটা সিস্টেম, তাই না? চলুন এই অসাধারণ প্রাকৃতিক ব্যাপারটাকে একটু কাছ থেকে দেখি। ভাবুন তো, এমন একটা ঋতু যেটা কিনা একটা পুরো বছরের ভাগ্য ঠিক করে দিতে পারে। প্রশ্ন হল, ভারতের জলবায়ুকে এত শক্তিশালী শক্তিগুলো কিভাবে নিয়ন্ত্রণ করে? চলুন এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক আমাদের আজকের জার্নি। আসলে এটা একটা বিশাল পর্বতমালার গল্প, উল্টো দিকে বয়ে চলা বাতাসের গল্প, আর এমন একটা ছন্দের গল্প যা ১০০ কোটিরও বেশি মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম পর্ব জলবায়ুকে বোঝা, আর এর মূল চালিকা শক্তি হল ট্রপিক্যাল মনসুন বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তো এই যে বলছি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এটা আসলে কি? সোজা কথায় এটাই ভারতের জলবায়ুর আসল চরিত্র। আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ঋতু বদলানোর সাথে সাথে বাতাসের দিকটাও পুরোপুরি উল্টে যায়। এবার আসা যাক সেই সব কন্ট্রোলারদের কথায় যারা এই বিশাল ক্লাইমেট অর্কেস্ট্রাটা চালায়। চলুন দেখে নিই কোন কোন শক্তি এই পুরো জলবায়ুর সুরটা তৈরি করছে। এই দেখুন, আমাদের জলবায়ু কাহিনীর মূল চরিত্রগুলো সব এক জায়গায়। হিমালয় পর্বতমালা, অক্ষাংশ মানে ল্যাটিচিউড, সমুদ্র থেকে দূরত্ব, আর অবশ্যই আমাদের মৌসুমী বায়ু, এরাই হলো আসল খেলোয়াড়। আর হিমালয়ের ভূমিকা তো এক কথায় অসাধারণ। এর দুটো সুপার ইম্পর্ট্যান্ট কাজ আছে। এক, এটা উত্তরের কনকনে ঠান্ডা সাইবেরিয়ান বাতাসকে একটা দেয়ালের মতো আটকে দেয়। আর দুই, জলীয় বাষ্পে ভরা মৌসুমী বায়ুকে বাধা দিয়ে ওপরে তুলে দেয়, যার ফলে প্রচুর বৃষ্টিপাত হয়। আমরা এটাকে বলি শৈলোৎক্ষেপ বৃষ্টি। শুধু তাই না, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক আছে, যেমন ধরুন কর্কট ক্রান্তি রেখা, যেটা প্রায় মাঝখান দিয়ে গিয়ে দেশটাকে দুটো জলবায়ু অঞ্চলে ভাগ করেছে। আবার দেখুন উচ্চতা, যত উপরে উঠবেন তাপমাত্রা তত কমবে। দার্জিলিংয়ের কথা ভাবলেই বোঝা যায়। আর হ্যাঁ, সমুদ্র থেকে দূরত্ব তো একটা বিরাট ফ্যাক্টর। উপকূলের আবহাওয়া বেশ আরামদায়ক, কিন্তু দেশের যত ভেতরে যাবেন ততই চরম ভাবাপন্ন। এবার আসি জেট স্ট্রিমের কথায়। এগুলো কি? এগুলো হলো বায়ুমণ্ডলের অনেক উঁচুতে বয়ে চলা অসম্ভব দ্রুত গতির বাতাস, অনেকটা হাইওয়ের মতো। এরাই আবহাওয়ার বিভিন্ন সিস্টেমকে এদিক ওদিক নিয়ে যায়। গরমকালে ক্রান্তীয় পূবালি জেট মৌসুমী বায়ুকে ভারতের দিকে টেনে আনে, আর শীতকালে ঠিক তার উল্টোটা, উপক্রান্তীয় পশ্চিমী জেট উত্তর পূর্ব মৌসুমী বায়ুকে ঠেলে সমুদ্রের দিকে পাঠিয়ে দেয়। তো এত সব কিছুর পর এবার আসা যাক গল্পের মূল পর্বে, সেই সর্বে সর্বা, সেই অল ইম্পর্ট্যান্ট মৌসুমী বায়ু, এক কথায় এই উপমহাদেশের লাইফলাইন। মৌসুমী বায়ুর কিন্তু দুটো একেবারে আলাদা রূপ আছে। একটা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে। এটা সমুদ্র থেকে মাটির দিকে আসে আর সাথে করে নিয়ে আসে ঝমঝমিয়ে বৃষ্টি। আর ঠিক তার উল্টোটা হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু। অক্টোবর থেকে ডিসেম্বর এটা মাটি থেকে সমুদ্রের দিকে বয়, আর তাই এটা সাধারণত শুকনো থাকে। এই যে বর্ষার মূল খেলোয়াড় মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এর আবার দুটো দল আছে, বা বলা ভালো দুটো শাখা। একটা হলো আরব সাগর শাখা, যেটা জুনের শুরুতেই কেরালা দিয়ে ঢুকে আর পশ্চিমঘাট পর্বতে ধাক্কা খেয়ে পশ্চিম ভারতে তুমুল বৃষ্টি ঘটায়। আর দ্বিতীয়টা হলো বঙ্গোপসাগর শাখা। এটা মিয়ানমার, বাংলাদেশ হয়ে সোজা উত্তর পূর্ব ভারতে ঢুকে পড়ে, আর সেখানেই কিন্তু পৃথিবীর সবচেয়ে ভেজা জায়গাগুলো রয়েছে। মৌসুমী বায়ুর আবার দুটো মোডও আছে, বেশ ইন্টারেস্টিং। একটাকে বলে মনসুন বার্স্ট বা মৌসুমী বিস্ফোরণ, মানে জুন মাসে হঠাৎ করে একেবারে যেন আকাশ ভেঙে প্রবল বৃষ্টি শুরু হয় আর তাপমাত্রা হুট করে নেমে যায়। আবার আরেকটা ব্যাপার আছে, ব্রেক ইন মনসুন বা মৌসুমী ছেদ। এটা হলো বর্ষার মাঝখানেই হঠাৎ ৭-১০ দিনের জন্য বৃষ্টি উধাও, আকাশ তখন একদম পরিষ্কার। ওকে, তো আমরা তো বড় ছবিটা দেখলাম। এবার একটু জুম ইন করে কিছু ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ লোকাল ওয়েদার ইভেন্ট দেখব, যেগুলো ভারতের বিভিন্ন অঞ্চলে একটা আলাদা ফ্লেভার যোগ করে। ভারতে কয়েকটা বেশ ইন্টারেস্টিং লোকাল বাতাস আছে। যেমন গরমকালে উত্তর পশ্চিম ভারতে বয়ে চলা গরম শুকনো বাতাসটার নাম হলো লু। আবার পূর্ব ভারতে বিকেলের দিকে যে ঝড় বৃষ্টি হয়, ওটা হলো আমাদের সবার পরিচিত কালবৈশাখী।
রাজস্থানে যে ভয়ঙ্কর ধুলোর ঝড় ওঠে তাকে বলে আন্ধি। আর কেরালা কর্ণাটকে বর্ষার ঠিক আগে যে বৃষ্টিটা হয় ওটার নাম ম্যাঙ্গো শাওয়ার্স বা আম্র বৃষ্টি। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা আম আর কফি চাষের জন্য দারুণ উপকারী। আচ্ছা, এবার একটা বেশ মজার প্রশ্ন। ভারতের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন বলুন তো? এটা কিন্তু একটা দারুণ জিওগ্রাফিক্যাল পাজল। এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, গরমকালে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে তখন পশ্চিমঘাট পর্বতটা দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে, তাই করমণ্ডল উপকূলটা পড়ে যায় রেইন শ্যাডো অঞ্চলে, মানে বৃষ্টি প্রায় হয় না। কিন্তু শীতকালে যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু ফিরে যায়, মানে রিট্রিট করে, তখন সেটা বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় প্রচুর জলীয় বাষ্প নিয়ে নেয় আর সোজা এসে ধাক্কা মারে করমণ্ডল উপকূলে, আর তখনই হয় প্রবল বৃষ্টি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা। মনে রাখতে হবে এটা কিন্তু মৌসুমী বায়ু নয়, এটা তৈরি হয় সেই ভূমধ্যসাগরে। আর শীতকালে এটা উত্তর পশ্চিম ভারতে এসে হালকা বৃষ্টি দেয়, যেটা গমের মতো রবি শস্যের জন্য একেবারে আশীর্বাদের মতো কাজ করে। তো সব শেষে আসা যাক মূল কথায়। এই জলবায়ু ব্যবস্থাটা আখির কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের জীবন আর জমির ওপর এর প্রভাবটা ঠিক কতটা গভীর? দেখুন, মৌসুমী বায়ুর প্রভাব কিন্তু অমৌসুম। একদিকে বৃষ্টি যেমন মাটির উর্বরতা বাড়ায়, তেমনি অতিরিক্ত বৃষ্টিতে ভূমিক্ষয়ও হতে পারে। বীজ থেকে চারা গজানো বা গাছের বেড়ে ওঠার জন্য তো এই বৃষ্টি অপরিহার্য। আর সবচেয়ে বড় কথা, ভারতের অর্থনীতি তো দাঁড়িয়ে আছে কৃষির ওপর। আর ধান, তুলা বা অন্যান্য ফসল কখন বোনা হবে তার পুরো হিসেবটাই চলে এই মৌসুমী বায়ুর ক্যালেন্ডার ধরে। শুধু এই একটা সংখ্যা দেখুন, ৭৫ থেকে ৯০%। ভাবা যায়, ভারতের সারা বছরের মোট বৃষ্টির প্রায় পুরোটাই আসে শুধু ওই একটা মনসুন, মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে। আমার মনে হয় এর গুরুত্ব বোঝানোর জন্য আর কিছু বলার দরকার পড়ে না। হিমালয় থেকে শুরু করে জেটস্ট্রিম পর্যন্ত ভারতের জলবায়ু যেন একটা নিখুঁতভাবে সুর করা হাইস্টেক অর্কেস্ট্রা। এর ছন্দটা শুধু আবহাওয়াই তৈরি করে না, এটা আসলে একটা পুরো জীবনধারাকে নিয়ন্ত্রণ করে।